প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আমি বেনাউল আছি আপনাদের সাথে। আপনারা জানেন ইয়াং নাইট এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যারা ইয়াং বা তরুণ তারা ভালো কিছু করছে, উদ্ভাবনী বা নেতৃত্ব দেওয়ার মতো কিছু কাজ করছে, বা আমাদের সমাজকে পরিবর্তন করার মতো কিছু কাজ করছেন, বা অনেকে আছেন যারা নিজে নেতৃত্ব দিচ্ছেন এবং নেতৃত্ব তৈরি করার কাজটি করছেন। তো তেমনই একজনকে আজকে আমরা এখানে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমি নিজে তার ভক্ত, তার কথার এবং তার বিভিন্ন কার্যক্রমের। তিনি হচ্ছেন আমাদের রাশেক রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক। উনি আজকে আমাদের এখানে এসেছেন, আমরা তার কথা শুনবো, অনেক গল্প করব। প্রিয় দর্শক, আপনি চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন, আমাদের ফোন করতে পারেন 8189214214 থেকে 7 নম্বর পর্যন্ত, অথবা আমাদের ইয়াং নাইটের যে ফেসবুক পেজ আছে সেখানে প্রশ্ন করতে পারেন এবং আড্ডা দিতে পারেন। আচ্ছা ভাই, আমি ঠিক মতো বলতে পেরেছি তো আপনার ব্যাপারে? আমার মনে একটু এক্সাজারেট করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা দর্শকরাই ঠিক করবে যে আসলে আমি এক্সাজারেট ছিলাম নাকি কম বলেছি। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। অনেক কথা বলবো। তো প্রথমে যে জিনিসটা জানতে চাইবো, যে আপনাকে আমরা পরিচয় করে দিলাম একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে, তো রাশেক রহমান কেন রাজনীতিতে আসলেন? উনি তো গায়ক হতে পারতেন, নায়ক হতে পারতেন, রাজনীতিতে আসা কেন অনিবার্য হয়েছিল? প্রথম কথা হচ্ছে যে রাশেক রহমান রাজনীতিবিদ না, রাশেক রহমান রাজনৈতিক কর্মী। আচ্ছা। এন্ড আই স্ট্রংলি ফিল যে অনেক কিছু এখনো শেখার বাকি আছে, এবং আমি আমার বাবার কারণে, তিনিও সক্রিয় রাজনীতিতে আছেন, ওনার কারণে আমার এলাকার মানুষের সাথে ছোট থেকে বড় হয়ে আসা, এবং অনেক কিছু খুব কাছ থেকে দেখা হয়েছে, জানা হচ্ছে, এবং আই ফিল ইন্ট্রিগড। আর আপনার সেকেন্ড যে প্রশ্নটা, যে রাজনীতিতে আসাটা অত্যাবশ্যকীয় বা অবশ্যম্ভাবী হলো কেন, এটা হচ্ছে, এটা আমার একটা কনসিয়াস, একটা সচেতন সিদ্ধান্ত। দেখেন, এটা শুনতে হয়তো একটু মেলোড্রামাটিক মনে হইতে পারে যে আমরা জীবনে একবার বাঁচি, দুবার তো বাঁচি না। এখন আমি তো ডাক্তার না, যদি আমি একজন ডাক্তার হতাম আমি মানুষকে হিল করতে পারতাম, সেবা শুশ্রূষা করতে পারতাম। আমি সায়েন্টিস্ট না। সো আমি আমার সৃজনীর মধ্যে দিয়ে বা সত্যকে বের করে নিয়ে আসার যে একটা অদম্য চেষ্টা, তার মধ্যে দিয়ে মানুষের জন্য কাজ করতে পারতাম। সিমিলারলি গায়ক হতো না। সো হাউ ডু আই মেক এ ডিফারেন্স, হাউ ডু আই লিভ আ ফুটপ্রিন্ট, আমি যে ছিলাম এই পৃথিবীতে, এটা কিভাবে করা যাবে। এবং স্বচ্ছতা, যে মানুষের জীবনে সামগ্রিক পরিবর্তন যদি আনতে হয় এবং ব্যাপকতার মধ্যে পরিবর্তন যদি আনতে হয়, তাহলে আমার মনে হয় রাজনীতি একমাত্র পথ। কারণ রাজনীতিতে যদি আপনার ফোকাস ঠিক থাকে, আপনি কোথায় পৌঁছাতে চান, এবং একজন রাজনীতিবিদের প্রথম জিনিসটা থাকে, ইংরেজিতে একটা কথা আছে যে পিপল হু আর প্রাইমারিলি ইনভলভড ইন পলিটিক্স, দেয়ার ফরমোস্ট objective would be to create an environment where people who follow them and who do not follow them, both of them can actually aspire for a better enlightened life. অর্থাৎ আমি রাজনীতি করব, যিনি আমাকে অনুসরণ করবেন এবং যিনি করবেন না, তারা উভয়ই যাতে আমার কাছ থেকে এমন একটা পরিবেশ পেতে পারেন যেখানে উভয়ই একটা আলোকিত সমৃদ্ধ জীবন আশা করতে পারে। সো পলিটিশিয়ান ইজ সামথিং নোবেল, ইটস গ্রেট, বাট আনফর্চুনেটলি বাংলাদেশে গত 43 বছরে অনেক বহুমাত্রিক কারণে রাজনীতিবিদের যে একটা গ্লোরিফাইড যে একটা আসপেক্ট আছে, সেটা একটা গ্লোরি ডিজার্ভ করে, মহত্ব ডিজার্ভ করে, এই জিনিসটা প্রায় হারাতে বসেছিল। বাট আমি আমার ছোটবেলা থেকে দেখেছি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার আনইল্ডিং রিজলভ, অর্থাৎ তার সংকল্প, তার দৃঢ়তা এবং তার সাহসিকতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে কিন্তু একটা ডিফারেন্ট পর্যায়ে আজকে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এবং সেই জায়গা থেকে বঙ্গবন্ধুর আদর্শে আমি উজ্জীবিত, অনুপ্রাণিত। তার বক্তৃতা আমি যখন দেখতাম, তার বিভিন্ন ছবি, তার কর্মকাণ্ড, ইট ইন্সপায়ার্স মি। এবং সবচেয়ে বড় কথা কি, এট দ্য এন্ড অফ দ্য ডে তিনি একজন মানুষ ছিলেন, আপনার আমার মতোই, কিন্তু সেই ব্যক্তি এত সাহস এবং এত ত্যাগ, এত স্বপ্ন দেখার শক্তি, এবং তার মধ্য দিয়ে হাজার বছর ধরে পরাস্ত যে বাঙালি জাতি, অর্থাৎ পাল সেন গুপ্তীয় বংশ সময় থেকে শুরু করে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি বলুন, নবাব সিরাজউদ্দৌলা বলুন, ইংরেজরা বলুন, পাকিস্তানের বলুন, বাঙালি তো কোনোদিন নিজেকে নিজে শাসন করতে পারেনি। ইতিহাসের কিছু কিছু জায়গায় বলা হয় যে আমরা নিজেরা নিজেকে শাসন করেছিলাম, কিন্তু সেটা খুব ক্ষুদ্র একটি অংশ, সিগনিফিকেন্ট না। সো বাঙালি যে তার নিজেকে স্বশাসন করবে, নিজেকে শাসন করবে, এই যে অদম্য ইচ্ছাটা তার ছিল, এটাকে কালমিনেট, এটাকে বাস্তবতায় রূপ দিলেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদেরকে বিশ্বাস করাতে সক্ষম হলেন যে আমরা একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন জাতিসত্ত্বায় উদ্ভাসিত হতে পারি। সো এটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে। এবং আমি
ব্যক্তিগতভাবে মানুষের সাথে কথা বলতে খুব ভালোবাসি, মিশতে খুব ভালোবাসি, এবং আমার ভিতরে মনে হয়, এটা মানুষ যারা আমার সাথে কাজ করেন তারা বলতে পারবেন, আমাদের একটা ক্রন্দন কাজ করে, আই ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য পিপল, এন্ড আই থিঙ্ক এটা হচ্ছে, আমি একটু আপনার সাথে আপনার কথা সূত্র ধরে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি যে সময়ের মানুষ, মেড ইন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনার জন্ম হয়েছে, তো এই সময় আমরা ধরেন গত এক দশক বা আরো কম বেশি সময়ের মধ্যে রাজনীতির সম্পর্কে একটা প্রচন্ড নেতিবাচক একটা ধারণা, রাজনীতি সমস্ত ধ্বংসের মূল, আমরা কিন্তু কখনোই মেনে নিতে চাই না সচেতন ভাবে যে যা হয়েছে তা কিন্তু আমাদের রাজনীতিবিদদের হাত ধরে হয়েছে বা রাজনীতির মাধ্যমে হয়েছে। এই প্রতিকূল একটা ফিলোসফি বলবো বা লাইট বলবো বাতাস বলবো, এর মধ্যে দাঁড়িয়ে পরিবারের কথা বাদ দিলাম, আপনার যে এরকম অনুভূতি তৈরি হয়েছে, এরকম আপনার আর 5 জন বন্ধু তরুণ, তাদের মধ্যে এটা হয় না কেন? কি মনে হয় আপনার কাছে? আমার যারা বন্ধু তাদের ভিতরে অনুভূতি আছে। দেখেন, আপনি যে কথা বললেন একটু মানে বন্ধু মানে জাস্ট সরাসরি আপনার বন্ধু এরকম ঠিক না, আপনার বয়সী বা যারা আছে সারা দেশে। আমি খুব অবজেক্টিভলি জিনিসটা এক্সপ্লেইন করার চেষ্টা করি। সেটা হচ্ছে, রাজনীতিবিদরা সব সমস্যার মূলে এই জিনিসটা তৈরি হয়েছে কেন, এর উত্তর সহজ। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে যারা রাজনীতিবিদ না, তারা ক্ষমতার আস্বাদ গ্রহণ করার জন্য রাজনীতির মুখোশে বিরাজনীতিকরণ করেছেন, এবং সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে গিয়ে তাদের জন্য এটা প্রয়োজন ছিল দেখানো যে রাজনীতিবিদরাই সব সমস্যার মূল। তাছাড়া তো সেনা শাসনকে আপনি জাস্টিফাই করতে পারেন না, তাছাড়া তো জনগণের শাসন ছাড়া, জনগণের প্রতিনিধিত্ব ছাড়া অন্য কোন ফর্মের শাসন আপনি জাস্টিফাই করতে পারবেন না। সো এটা যেটা হয়েছে যে বাংলাদেশে 43 বছরের যে ইতিহাস, সেখানে একটা বড় অংশ 37 বছর ধরে বসনিয়া হার্জেগোভিনায় যে এথনিক ক্লেন্সিং হয়েছে, গোষ্ঠীতে ভিন্ন ধর্মীয় একজনকে নিধন করার যে ব্যাপার, এই দেশে হয়েছিল হিস্ট্রি ক্লেন্সিং, অর্থাৎ ইতিহাস নিধন হয়েছিল। এবং ওই ইতিহাস নিধনের প্রক্রিয়ায় এই যে আমাদের নতুন প্রজন্ম যারা পড়ে গেছে, বললাম 37 বছর, স্বাভাবিকভাবেই তাদের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে। বাট আজকে ডিজিটাল বাংলাদেশের কারণে আপনি গুগল, ইউটিউব, এনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি যান, বাংলাদেশের সত্যিকার ইতিহাস কি, রাজনীতিবিদদের ভূমিকা কি, আপনি যদি জানতে চান আপনি জানতে পারবেন, সেই সুযোগটা রয়ে গেছে। এবং দেখেন, আমি প্রায় বলি, সরল সমীকরণ, জটিল সমীকরণ, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, বহুমাত্রিক সমীকরণ যেটাই করেন না কেন, সেটা দিয়ে আপনি গাণিতিকভাবে অনেক কিছু বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন, কিন্তু একটা জিনিসের বহিঃপ্রকাশ ঘটানো যায় না গাণিতিকভাবে, দুটো জিনিস আছে, ভালোবাসা আর নেতৃত্ব। এখন তাই না, আমি ভুল বললাম না? অবশ্যই। সো আপনি দেশ স্বাধীন করলেন কিভাবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্ভব মমতা, ভালোবাসা এই দেশের মানুষের প্রতি, আবার একই সাথে এই দেশের মানুষের অসম্ভব মায়া, মমতা, ভালোবাসা, আস্থা তার প্রতি। এই যে ভালোবাসা গাণিতিকভাবে প্রকাশ করতে পারবেন না। আপনার যদি স্বাধীন দেশ না হতো, আপনি আজকে $1300 মাথা পিছু আয় কিভাবে হতো? এবং এই যে $1300 এই জায়গায় পৌঁছানোর জন্য আবার নেতৃত্বের যে ব্যাপারটা, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্ব, ওনার অনুসারীদের নেতৃত্ব, আমরা যারা ক্ষুদ্র পর্যায়ে আছি আমাদের একটা অংশগ্রহণ। সো রাজনীতিকে ছোট করে দেখলে হবে কি, আপনি যে মানুষ, আপনি যে এই দেশের মালিক, আপনি যে জাতির একজন গর্বিত সদস্য, ওই ব্যাপারটাকে আপনি ছোট করে দেখছেন। পলিটিক্স ইজ ডিভাইন। এবং নট অনলি দ্যাট, আমি কিছুদিন আগে জ্বালানি মন্ত্রণালয়ে গেছিলাম, একটা কথা বলেছিলাম যে এনার্জি ইজ দ্য ক্রেডল অফ ড্রিমস। আসলে কথাটা ভুল বলেছিলাম, মানে শক্তি স্বপ্নের দোলনা তা কিন্তু না। পলিটিক্স ইজ দ্য ক্রেডল অফ ড্রিমস, রাজনীতি হচ্ছে স্বপ্নের দোলনা। সো আপনার যে দোলনা না থাকে, আপনি শিশুকে লালন করবেন কিভাবে, স্বপ্নকে বড় করবেন কিভাবে, এবং আপনি যত স্বপ্ন দেখবেন তত বড় হতে পারবেন। এবং সেই সাহসটা কিন্তু রাজনীতিবিদরাই দেন, এবং এর বহু উজ্জ্বল দৃষ্টান্ত, উদাহরণ আমাদের সামনে আছে। এবং একটা জিনিস মনে করতে হবে, কোনোদিনও উচিত হবে না আমাদের নিজেদেরকে একটা পাশ্চাত্যের দেশ অথবা দক্ষিণ পশ্চিম এশিয়ার কোন দেশের সাথে নিজেকে তুলনা করা। এর কারণ হচ্ছে তাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, জিওপলিটিক্যাল রিয়ালিটি অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আপনি দেখেন, এখানে রক্ত গঙ্গা বয়ে গেছে, শাসন ভার, শাসন করার যে শক্তি, তাকে দখল করার যে একটা চেষ্টা। সো আওয়ার পলিটিক্স তো অনেক বেশি টার্ময়েল, অনেক বেশি প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছে, আমরা অনেক অভিজ্ঞ। এবং আপনি দেখেন 2008 সালে, এই যে আপনাকে বললাম না যে ইন্টারনেট, এই যে ডিজিটাল বাংলাদেশ এবং আমাদের নতুন প্রজন্ম,
আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের যে সত্য জানার একটা অদম্য ইচ্ছা, সেটা ডিভিডেন্ড তো আমরা পেয়েছি। আপনি সত্যতা ঢেকে রাখতে পারেন নাই। আজকে সমস্ত দেশ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সোচ্চার। এমন কোন ইয়াং ছেলে আপনি পাবেন না যে তার বিচার চায় না, কারণ তারা বিশ্বাস করে যে যারা আমাদের অস্তিত্বে বিশ্বাস করেনি, যারা আমাদেরকে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, who gives them the right to do politics in this country? যিনি আমার অস্তিত্বে বিশ্বাস করেন না, তিনি আমার ভাগ্য নির্ধারণ করবেন কিভাবে? আমি যে স্বপ্ন নিয়ে এই দেশে জন্মগ্রহণ করেছি, বা আমার বাবা মা এই দেশের জন্য কাজ করছেন, বা আপনার বাবা মা করছেন, এবং অনেকের বাবা মা যুদ্ধ করেছেন অকুত ভয় চিন্তে, তাদের স্বপ্ন আর যারা এই দেশ চায়নি তাদের স্বপ্ন কোনোদিন এক হতে পারে না। সো যদি এই দুই ধারার স্বপ্ন থাকে, তাহলে কি হবে? আপনার দুটি পরিচয়, আর যেই সন্তান বা যে ভূ বা যে দেশের দুইটা পরিচয়, তার ভবিষ্যৎ কি খুব একটা ভালো না। আপনি খেয়ে পরে বেঁচে থাকতে পারবেন, বাট ইউ ক্যানট টার্ন ইনটু এ গ্রেট নেশন। এবং সবচেয়ে মজা বেশি কি দেখেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যখন এই দেশে অশান্তি চলছে, যখন জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামী রীতিমতো জ্বালাও পড়ার নাশকতা চালাচ্ছিল, ঠিক সেই সময় আমার অনেক ব্যবসায়ী বন্ধু বান্ধবরা বলতো যে আমরা তো ব্যবসা করতে পারছি না, আমাদের কি হবে? আই টোল্ড দেম, আমি তাদেরকে একটা কথা বলতাম যে দেখো, তুমি কি সফল ব্যবসায়ী হতে চাও না মহৎ ব্যবসায়ী হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল অর ডু ইউ ওয়ান্ট টু বি গ্রেট? তো স্বাভাবিকভাবে আমার একটা সাকসেসফুল বিজনেস ম্যান বন্ধু যে সে বলছে যে আই ওয়ান্ট টু বি গ্রেট, আমি তারা বললাম যে ইফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট দেন ইউ হ্যাভ টু হ্যাভ এ গ্রেট নেশন। শুধুমাত্র একটা সফল জাতি দিয়ে তো তুমি মহৎ ব্যবসায়ী হতে পারবে না। What I'm trying to tell you, তো আপনার জাতির সত্য যে মহৎ না হয়, তাহলে আপনি বিল গেটস হয়েই থাকতে পারেন লুকায়িত ভাবে, কিন্তু আপনার এই মাইক্রোসফট আপনার কাছ থেকে কেউ নিয়ে যাবে না। আপনার চিতই পিটার জন্য কোথাও একটা চেইন রেস্টুরেন্ট সারা দুনিয়ায় তৈরি হবে না। Only if you transpire into a great nation, only then whatever you make, whatever you sell, and whatever you want to show, people will be interested. আপনি জাতি হিসেবে মহৎ হলে আপনি ছোট যা করবেন ওটা নিয়ে মানুষ চিন্তিত হবে, ওটা মানুষ দেখতে চাবে। আর জাতি হিসেবে যখন দুর্বল থাকবেন, তখন যত কিছু এই যে জাতিটাকে অনেক বড় বা অনেক মহৎ এবং এইটাকে নিয়ে যাওয়ার এই যে পরম্পরা, বঙ্গবন্ধুর কথা বলেন আপনি, তারপরে তার মেয়ের কথা বলেন প্রধানমন্ত্রী, বা এই পরম্পরা, এই যে তরুণরা যে একসময় আমরা ধরে নিতাম যে তার মানে বিভ্রান্ত, মিসগাইডেড, তারা কিন্তু এখন বুঝতে পেরেছে এবং তথ্য অবাধ প্রবাহ তাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। এখনো কিছু কিছু বিভ্রান্ত তরুণ তো নিশ্চয়ই আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলতে যাচ্ছিলাম যে ছোট জিনিস তাদের সাথে লড়াইটা, আমি প্রশ্নটা আপনাকে দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি, তাদের সাথে এই যে মতাদর্শ বা আদর্শিক যে জায়গাটা, আমরা যারা তরুণ বা আরো যারা আছেন তাদের সাথে এই ফাইটটা কিভাবে হবে? এটা কি রক কেটে দিয়ে, গলা কেটে দিয়ে, নাকি মানে আদর্শিক লড়াই কিভাবে হওয়া উচিত? দেখেন, আমি যখন জোয়ার আসে তখন কোনো কিছু দাঁড়াতে পারে না। সত্যের জোয়ার, এই যে তথ্য প্রযুক্তির কথা বললাম, এই যে প্রবৃদ্ধি, এই যে উন্নয়ন, সবকিছু জোয়ারের মতো। 37 বছর ধরে ওই যে আপনাকে বললাম হিস্ট্রি ক্লেন্সিং হয়েছে। সো আপনি একদিনে হয়তো বা এই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন না, এই পরিস্থিতি থেকে, বাট গিভ ইট টাইম। যারা বিভ্রান্ত হয়েছিল তারাও এর থেকে বেরিয়ে আসবে। কেউ না কেউ তো আপনার আমার রক কাটতে আসবে, কিন্তু তার জন্য আমরা তো রক কাটতে যাব না। আমরা আমাদের কাজটা করবো। আমাদের কাজ কি? লেনিন বলেছেন, গো টু ইউর পিপল, লিভ উইথ ইউর পিপল, লার্ন ফ্রম ইউর পিপল, লাভ ইউর পিপল। তোমার মানুষের কাছে যাও, তাদের সাথে থাকো, তাদের কাছে শিখো এবং তাদেরকে ভালোবাসো। আপনাকে ওই মন্ত্রে দীক্ষিত হয়ে যেটা সত্য সেটা হাজারো বার বলে যেতে হবে, ওটা যতই ভাঙা কলের মতো শোনাক না কেন, এটা আমাদের দায়িত্ব। তার মধ্য দিয়ে যিনি বিভ্রান্ত তিনি পরিশুদ্ধ হবেন। আর কখনোই এটা আশা করা ঠিক হবে না যে 100 জনের ভিতরে 100 জনই পরিশুদ্ধ হয়ে যাবেন, বাট সংখ্যাটি এমন একটা জায়গায় যাবে যে তিনি ওই শুদ্ধি অভিযানের আওতায় যদি নাও পড়েন, তার বিভ্রান্ত হওয়ায় এই জাতির সামনের দিকে এগিয়ে যাবে, খুব একটা বাধা সৃষ্টি হবে না। আর একটা জিনিস, যেহেতু আপনি আজকে ইয়াং নাইটে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, ইয়াংদের ইস্যু আর কি, আমি একটা জিনিস বলতে চাই, কিছু কিছু জিনিসের তো পরিবর্তন হওয়া দরকার। যেমন ধরেন ইয়াংদের অবস্থা কি, আপনি জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। বিরতি আমার প্রস্তুতিও ছিল যে আপনার কাছে জানতে চাইবো যে ইয়াংদের কি অবস্থা আসলে। আমরা বিরতির পর আপনাকে জানতে চাইবো। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম রাশেক রহমানকে নিয়ে। আপনারা শুনছিলেন তার কথা, তার রাজনৈতিক কর্মী হিসাবে কিভাবে এই রঙ্গমঞ্চে বলবো নাকি এই জগতে আসা হলো, এবং তিনি কিভাবে দেখেন এই প্রজন্মের একজন তরুণ হিসাবে তার দেখার যে পারসেপশন গুলো, তার অ্যানালাইসিস গুলো আমরা শুনছিলাম। আরো কয়েকটা বিষয় আমরা তার কাছ থেকে শুনবো। তো আমি বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটা জানতে চাচ্ছিলাম যে ইয়াং নাইট, আপনি নিজে ইয়াং, তারপরে অনেক ইয়াং শোটা দেখছেন, তো আপনাকে যদি জানতে চাওয়া হয় আপনার কাছে যে আসলে ইয়াংরা কি অবস্থায় আছে, আমরা কোথায় আছি, কোথায় যাওয়া উচিত? ইয়াংরা এখন আপনার ইয়াং নাইট অনুষ্ঠানের মতো অবস্থায় আছে, ইন দ্য সেন্স যে বাংলাদেশের এখন কিন্তু বাই ডেফিনেশন কর্মক্ষম জনগোষ্ঠীর 75%, 75% কিন্তু ইয়াং ইউথ। তো ইয়াংদের নিয়ে একটা অনুষ্ঠান, এত বড় একটা গণমাধ্যমে চ্যানেল, স্বনামধন্য চ্যানেল, সেখানে একটা 20 মিনিটে কেন হবে? এই অনুষ্ঠান তো প্রাধান্য পেল না। যেই দেশের মেইন ড্রাইভিং ফোর্স, ইঞ্জিন শক্তি, চালিকা শক্তি ইউথ, যার জন্য আমাদের প্রবৃদ্ধি 6.5% বা তারও বেশি হবে, যার জন্য আমরা $1300 আয় করছি, আমাদের এই যে একটা বিশাল কি বলে জনসম্পদ, তো তার অনুষ্ঠানে একটা বিষয় হবে। এটা অনুষ্ঠানের যারা পরিকল্পনা করে তাদের নিশ্চয়ই এটা দেখলেন বিষয়টা। হ্যাঁ, আমি নিশ্চয়ই একটা পরিকল্পনার মধ্যে হয়ে আছে। আমি বলছি না, আমি বলছি কি যে দিস ইজ দ্য মাইন্ড ফ্রেম, দিস ইজ দ্য মাইন্ড সেট, যে আপনি ইয়াং মানেই তো আপনি শুধুই অস্থির, আপনার দেওয়ার কিছু নাই। আপনি ইয়াং মানেই শুধু আপনি চঞ্চল, আপনি শুধু চঞ্চল হবেন, প্রজাপতির মতো এক জায়গা থেকে এক জায়গায় উঠবেন, তা তো না। বয়স্ক যারা আছেন, মুরব্বী যারা আছেন, তাদের অভিজ্ঞতা, তাদের প্রজ্ঞা, তাদের জ্ঞান, ধীরতা, স্থিরতা, আর নতুন যারা আছে তাদের সাহস, তাদের শক্তি, তাদের পারঙ্গমতা, তাদের সক্ষমতা, দক্ষতা, তাদের ফিজিক্যাল এজিলিটি, তাদের মেন্টাল এবিলিটি, এই সবকিছু জিনিসের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে তো আমরা গ্রেট হবো, যেটা বললাম যে মহৎ হওয়ার যে ব্যাপারটা। সুতরাং আমার কাছে কেন জানি মনে হয় যে সমাজপতি যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, সকলেরই একটা জিনিসে আজকে ফোকাস করা দরকার, যে যেই আর্থসামাজিক মুক্তির কথা চিন্তা করে আমরা বাংলাদেশ তৈরি করলাম, সেখানে কিন্তু সত্যিকার অর্থে বাঙালি জাতীয়তাবাদের জঙ্গিবাদিতা যদি আপনাকে সফল করতে হয়, তার জন্য ইউথকে ঠিক জায়গাটা দিতে হবে। এখন জঙ্গিবাদিতা মানে কিন্তু আমি এটা বোঝাচ্ছি না যে আমি বাঙালি, আমি হাতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করলাম। হোয়াট আই মিন ইজ যে আমি যে বাঙালি, পরোট অস্ট্রোলয়েড, আমি যে প্রজা হওয়ার, দাস থাকার, নিগৃহীত হওয়ার, নিষ্পেষিত হওয়ার, অসহায় থাকার যে জিঞ্জির বা শিকল ছিঁড়ে বেরিয়ে আসলাম, এই যে আমার সফলতা, এই সফলতাটা আমার প্রতিটা কাজে আমি মনে রেখে কাজটা করব। অর্থাৎ আমি যদি সেনাবাহিনীর একজন সদস্য হই, আমি দেশের জন্য অস্ত্র ধরবো উইথ প্রাইড, যে আমি বাঙালি, আমার দেশ বাংলাদেশ। আমি কবি হই, আমি কবিতা লিখবো, ইয়েস আমি বাঙালি, আমি নদী, নালা, খাল, বিল, পাখি, সুন্দর নৈসর্গের দেশের মানুষ, আমার কবিতা সেগুলো প্রতিফলিত হবে। আমি যেন বিজ্ঞানী হই, আই কাম ফ্রম বাংলাদেশ, আমি বাঙালি, এই জিনিসটা বলছি। তো ব্যাপারটা খুব সভ্য, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের জঙ্গিবাদিতায় আমি বিশ্বাস করি, এবং সেটাকে সত্যিকার ফ্রুশন বা ফলপ্রসূ করতে গেলে, এটাকে প্রকাশিত করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে আমাদের যে ইউথ, তার উপর আমাদেরকে আস্থা রেখে তাদেরকে সঠিক জায়গাটা দিতে হবে। সেটা করার চেষ্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজেদ জয় ভাই তিনি করছেন। এবং একটা জিনিস আমার বলতে হয় ইন রিগার্ডস টু পলিটিক্স, দেখেন বাংলাদেশের 43 বছরের ইতিহাসে আজ অবধি কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সন্তান যেই বিষয়ে পড়ালেখা করেছেন, সেই বিষয়টির প্রায়োগিক দিকগুলোকে কাজে লাগিয়ে সামগ্রিক কল্যাণ করতে পারেন নাই, এক্সেপ্ট এর ব্যত্যয় ঘটেছেন শুধুমাত্র সজীব ওয়াজেদ জয় ভাই। তিনি তথ্য প্রযুক্তিতে পড়ালেখা করেছেন এবং তার এই দেশের মানুষের সাথে সম্পর্ক ছিল, সে তার মার কাছ থেকে শিখেছে, সে তার নানার কাছ থেকে দেখেছে, এবং একটা রাজনৈতিক পরিমণ্ডলে তিনি বড় হয়েছেন। সেই জায়গা থেকে সেই যে বিষয়ে লেখাপড়া করলো, তার সাথে মানুষের প্রায়োগিক যে ব্যাপারগুলো, এর যে একটা সম্পর্ক স্থাপন করা, সেখান থেকে তো ডিজিটাল বাংলাদেশের ধারণা। আমি একটু অ্যাড করি আপনার সাথে, এবং সাইমা ওয়াজেদ পুতুল সেম, উনি সাইকোলজিতে পড়ালেখা করেছেন, অটিজম নিয়ে কাজ। এই দুটো কেন বলছি, বিকজ পলিটিক্স করতে গেলে যে আপনি কোনো কিছু ছেড়ে দিয়ে এসে করতে হবে তা না, ইউ ক্যান ডু বোথ। এবং সেখানেই তো আমাদের নেতৃত্ব বেছে নিতে হবে, যে যেই লোক তার নিজের পেশাগত জায়গায় দক্ষ, সে নেতৃত্ব দিতে পারে, শিক্ষিত, ভালো মানুষ, ভালো কাজের যে দৃষ্টান্ত স্থাপন করে। আমাদের নতুন প্রজন্মে একটা জিনিস মাথায় নিতে হবে, যে পলিটিক্যাল রিথরিক্স না, আপনি উদাহরণ দেখুন কোন নেতা আপনার সামনে দৃষ্টান্ত স্থাপন করে। আপনি জানেন জয় বাংলা অ্যাওয়ার্ড নামে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, যেখানে সমস্ত বাংলাদেশে যারা ভালো ভালো কাজের সাথে যুক্ত, তাদেরকে নিয়ে দেওয়ার চেষ্টা। তার মানে কি, এই কাজগুলো তো আগে কোনদিন হয় নাই।
ইয়াং পিপল তারা যে ভালো কাজ করতে পারে, দ্য ফ্যাক্ট দ্যাট দে ক্যান মেক এ ডিফারেন্স, এবং চ্যারিটি করার, মানুষকে সাহায্য করার শক্তি তাদের সবচেয়ে বেশি, হাত বাড়িয়ে দেওয়ার মতো উদারতা তাদের সবচেয়ে বেশি, এই জিনিসগুলো যারা তুলে ধরার চেষ্টা করেন তাদের প্রতি তো আমাদের সমর্থন থাকে। আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম যে জায়গায়, যে আপনি বললেন যে ইয়াং বাংলা, জয় বাংলা যে অ্যাওয়ার্ডের কথা, আপনি যার কথা বললেন যে সজীব ওয়াজেদ জয়, তথ্য প্রযুক্তি উপদেষ্টা, উনি একটা কাজ করছেন যেটা আমাদের কাছে থেকে দেখার সুযোগ হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যেটা ব্র্যান্ডিং গ্লোবাল কনটেক্সটে, যেটা বিভিন্ন ধরনের পার্টনারশিপ নিয়ে আসা, বাংলাদেশকে নতুন ভাবে পরিচিত করা, এটা কিন্তু একটা বড় কাজ। এটা হয়তো অনেকে জানেন না, বা এটা হ্যাঁ না, এটা তো অনেক বড় কাজ। আপনার এই প্রোগ্রামে সব বলে শেষ করা যাবে না। আমি ছোট একটা উদাহরণ আপনাকে দিই। আমি খুব ছোট ছোট জিনিসকে বেশি লাইক করি, কারণ কি ওটা বেশি স্পর্শ করে। যেমন ধরেন, আমি ইংল্যান্ডে গেলাম এ লেভেলস পড়তে, ছুটিতে আসলাম, আমার পাসপোর্ট এক্সপায়ার করে গেছে। আমি পাসপোর্ট অফিসে গেলাম, তখন এটা বোধহয় যে আপনার ইস্কাটনের দিকে ছিল, মোস্ট লাইকলি, আমার খেয়াল নাই। তো গিয়ে একটা পাসপোর্টের ফর্ম জোগাড় করার জন্য আমাকে একটা দালাল ধরে 150 টাকা দিয়ে ফর্মটা নিতে হয়েছিল। তো আমি একা তো না, লক্ষ লক্ষ মানুষ এই ভোগান্তির ভিতরে দিয়ে গেছে। বাট ইউ সি ডিজিটাল বাংলাদেশ, খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি একটা ইউনিয়ন পরিষদ ভবনে গিয়ে ইজিলি একটা পাসপোর্টের ফর্ম আবেদন করার যে ফর্ম প্রিন্ট আউট নিয়ে আসতে পারছেন। ওই ভোগান্তির দিন তো ওখান থেকে টাকা দেওয়া যাচ্ছে, টাকা রিসিভ করতে পারছেন, এভরিথিং একবার আসতে হবে, শুধু ছবি তোলা। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, যে বাংলাদেশ ইজ চেঞ্জিং, এবং সবচেয়ে মজার বিষয় দেখেন এমন ভাবে পরিবর্তিত হচ্ছে, আসলে আমাদের অজান্তে আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে কিন্তু স্পর্শ করছে, এটা আমাদের উপলব্ধি করতে হবে। এবং দেখেন, বঙ্গবন্ধু 1 আমাদের নিজস্ব উপগ্রহ, নিজস্ব স্যাটেলাইট 2017 সালে লঞ্চ হবে। হ্যাঁ, অনেকে বলতে পারে যেটা দিয়ে ব্যবসা হবে, না, এটা শুধু ব্যবসার ব্যাপার না, এটা শুধু গণমাধ্যমের প্রতি বছরের যে খরচ হয় তা কমিয়ে নিয়ে আসার ব্যাপার না, বা এটা শুধু হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যাপার না, অথবা আপনি আপনার উপগ্রহ দিয়ে সাউথ ওয়েস্ট রাশিয়া, চায়না, ইন্দোনেশিয়া, ভারতে টেলিকমিউনিকেশনের সার্ভিস প্রোভাইড করবেন, ট্রান্সপোর্টের জায়গা ভাড়া দিবেন, বিলিয়ন বিলিয়ন ডলার আয় করবেন, সেটাই শুধু ব্যাপার না। এটার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ সম্পূর্ণভাবে সাবসিস্টেন্স, একটা কৃষি নির্ভর অর্থনীতি থেকে আজকে ভিন্ন একটি পর্যায়ে যাচ্ছে, যেখানে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনরা, আমাদের ভবিষ্যৎ যারা, তারা মহাকাশ বিজ্ঞান নিয়ে খেলার চিন্তা করতে পারে। জ্ঞান ভিত্তিক সমাজ, জ্ঞান ভিত্তিক সমাজ, এবং উই আর মুভিং টু এ ডিফারেন্ট স্টেট অলটুগেদার। সো এটা একটা ন্যাশন, মানে আমাদের প্রাইডও কিন্তু আসলে, ওই যে বললাম, বাঙালি জাতীয়তাবাদের জঙ্গিবাদিতা, এটা একটা প্রাইড। তা আমি যদি শেষ দিকে আপনাকে ছোট ছোট করে কিছু বিষয় জানতে চাই, যে এই পুরো কাজগুলোর সাথে আপনি সজীব ওয়াজেদ জয়ের কথা বললেন, তো এরপরে পরের প্রজন্ম বলি বা পরের গ্রুপ যদি আপনারা বলি, আপনি আসলে এই উদ্যোগ নিয়ে কি করছেন, যদি একটু বলেন, যে আপনার জায়গা থেকে আপনি কি কি ভাবে কাজ করার চেষ্টা করছেন? না, আমি তো একটা কাজ যেটা করি, আমি দুটো কাজ করি। একটা হচ্ছে আমার এলাকায় যত স্কুল কলেজ আছে, প্রতিটা জায়গায় যে আমি আমার ছেলে মেয়েদের, আমার ছোট ভাই বোনদের, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে বাংলাদেশে কি পরিবর্তন আসছে, আরো কি পরিবর্তন প্রয়োজন, এবং আমরা কি প্রতিকূলতার মধ্যে দিয়ে আজ এসেছি, বাংলাদেশের যে সঠিক ইতিহাস আছে বলার চেষ্টা করি, এবং তাদের ভিতরে একটা সেন্স অফ প্রাইড, অর্থাৎ গর্বের একটা অনুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করি। আর পাশাপাশি আমি গণমাধ্যমগুলোতে খুব রেগুলার বেসিসে টক শোতে যাই, অনলি বিকজ আমি দেখি যে এই দেশের ওই গোয়েবলসের যে প্রোপাগান্ডা ছিল হিটলারের, এই ধরনের একটা প্রতিক্রিয়াশীল শক্তি আজও রয়ে গেছে, যারা প্রতিনিয়ত গণমাধ্যমের মাধ্যমে চেষ্টা করে বাংলাদেশের যে সত্য ঘটনাগুলো পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সো আই ট্রাই টু প্রোটেস্ট এন্ড আই ট্রাই টু পুট আপ এ লজিক্যাল আর্গুমেন্ট। আমি একটা যুক্তি নির্ভর বিতর্কের উপনীত হওয়ার চেষ্টা করি। সো দিজ আর টু থিংস রাইট নাও আই এম ডুইং। আর পাশাপাশি আমি কিছু না একটা বই লিখেছি, এটা প্রকাশিত হবে তাড়াতাড়ি, যেখানে বইটার নাম হচ্ছে প্রণয়ের রাজনীতি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে রাজনীতি আপনি যেখানেই করেন, যেভাবেই করেন না কেন, সেখানে প্রেম থাকতে হবে, মানুষের সাথে প্রেম থাকতে হবে, প্রকৃতির সাথে প্রেম থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা, রাজনীতি ইটসেলফ, আপনি যে আদর্শে বিশ্বাস করবেন, এটা শুধুমাত্র আপনাকে এমপি মন্ত্রী বানানোর জন্য হতে পারে না। ইট হ্যাজ টু মিন সামথিং লার্জার। এটা আপনার নিজের জীবনের থেকে অনেক বৃহৎ প্রণয়ের ব্যাপার থাকতে হবে। সো বেসিক্যালি আই বিলিভ ইন দ্যাট। এন্ড আমার কাজকর্ম সবকিছু আমি সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, আমার ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। এমনিতে কি ফুল টাইম এই যে ধরনের কাজের সাথে আছেন, নাকি আর কি করা হয়? ওয়েল, আবিদানি করতে আমি বেকার, বিকজ আমার ব্যবসায় মালিকানা আছে বিভিন্ন ব্যবসায়, বাট আমি আগে সক্রিয়ভাবে যে ব্যবসায়ীর ভূমিকায় ছিলাম, সেই জায়গাটা থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসেছি, এবং এখন ফুল টাইম পলিটিক্স এন্ড আই এনজয় ইট। এবং সত্যিকার অর্থে অর্থবহ রাজনীতি করতে গেলে কিন্তু আপনি আসলে একসাথে এত কাজ করতে পারবেন না। বাংলাদেশের রাজনীতি বিষয় তো ইটস 24 আওয়ার জব। মানুষ ভোর থেকে রাত পর্যন্ত আপনাকে চাবে, সহযোগিতা করতে হবে।
এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এত বিশাল দল, বঙ্গবন্ধু এত বিশাল দল, আওয়ামী লীগ, সেখানে একজন কর্মী হিসেবে আছি। And আমি তো সর্বাত্মক চেষ্টা করবো। আচ্ছা, আরেকটি বিষয় যেটা হচ্ছে যে প্রস্তুত হওয়া একটা খুব জরুরি বিষয়। এই যে আমি দেশকে ভালোবাসবো, অনেক স্বপ্ন দেখবো, অন্যকে স্বপ্ন দেখাবো, এই স্বপ্নটা ট্রান্সফার করব। হ্যাঁ, আপনি যে কাজগুলো করেন বা লোকজনকে বোঝান, জাতীয়তাবাদ বোঝান, ইতিহাস বোঝান, তো এই যে স্বপ্নটা দেখানো বা প্রস্তুত হওয়ার জন্য আসলে আমাদের কিভাবে প্রস্তুত হওয়া উচিত তরুণদের? আপনি যদি তরুণদেরকে বলেন। এক লাইন উত্তর দিব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম সমন্বয়ক জেনারেল প্যাটার্ন তিনি একটা কথা বলছিলেন, when you're a good leader you do not need to tell them how to do things, tell them what needs to be done. অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর হচ্ছে কিভাবে করতে হবে সেটা বলার প্রয়োজন নাই, আমাদেরকে কোথায় পৌঁছাতে হবে সেটা বড় ছবিটা, সেটা বড় ছবিটা বললে দেখাতে হবে। নতুন প্রজন্ম, আবাল বৃদ্ধ বনিতা, প্রতিটা মানুষই নিজ নিজ ক্ষেত্র থেকে জায়গা খুঁজে বের করবে, উপায় খুঁজে বের করবে কিভাবে তারা কোহেরেন্ট হবে ওই বিশাল স্বপ্নের সাথে। এটা ধরে ধরে অনেক আশাবাদী আমি আর কি। আমরা সবাই এটাই বাস্তব, এবং এর মধ্যে দিয়ে সব বিপ্লব সূচিত হয়েছে। এবং আপনাকে একটা কথা বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হওয়া মানে কিন্তু বাঙালির বিপ্লব শেষ হয়ে যায়নি। বাঙালির সত্যিকার মুক্তির বিপ্লব এবং আন্দোলন কিন্তু আজও চলছে। এটা একটা অনেক বড় জার্নি, লং জার্নি, লং এন্ডেভার। একদম শেষ পর্যায়ে চলে আসছি, নিশ্চয়ই আরো প্রোগ্রামে আপনাকে পাবো। জাস্ট 15 সেকেন্ডস এর মধ্যে যদি আপনি তরুণদের কিছু বলেন, তরুণদের উদ্দেশ্য করে একদম সংক্ষেপে। বিশ্বাসে শক্তি, বিশ্বাসে জয়, এবং আমাদের আগামী দিনের নেতা সজীব ওয়াজেদ জয়। আমি বিশ্বাস করি আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ একটি নতুন সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ আমরা পাবো, এবং সেই দেশের নাগরিক, সেই জাতির সদস্য আপনি, আমি, আমরা সকলে মিলে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।